ই কমার্সের নামে ভয়াবহ প্রতারণা অভিযোগের পাহাড়ি ভ্যালির বিরুদ্ধে অনিশ্চয়তায় ৩৭ লাখ গ্রাহক। নিয়মের তোয়াক্কা নেই স্থাপনা নির্মাণের ঝুঁকিতে জীবন। মসজিদে বিস্ফোরণ ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা বরখাস্ত। ফেসবুক আইডি হ্যাক করে নানা অপকর্ম, বিব্রত অনেক নামি দামি তারকা। নিরাপত্তা দুর্বলতাই কারণ বলছে সাইবার ক্রাইম ইউনিট। করোনার ধাক্কা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ব্যাংকিং লেনদেন, বেড়েছে গ্রাহক উপস্থিতি, বেড়েছে লেনদেনও। লাদাখ সীমান্তে মধ্যরাতে ভারত চীন উত্তেজনা, শূন্য রেখা অতিক্রম করায় গুলি বিনিময়, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের। এবং জমে উঠেছে বাফুফে নির্বাচন, আজ মনোনয়নপত্র জমা। সভাপতি পদে ৩ প্রার্থী লড়বেন, মানিক ও বাদল রায়ও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। লোভনীয় ক্যাশব্যাক ও ডিসকাউন্টের আড়ালে দেশ সেরা ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির গ্রাহকেরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ই কমার্স খাত, নষ্ট হচ্ছে প্রতিযোগিতা। প্রযুক্তি বান্ধব প্রতিষ্ঠানের পণ্য পৌঁছে দিতে না পারাকে প্রতিষ্ঠানের ব্যর্থতা হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মোর্শেদ নামের এই ব্যবসায়ী ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি থেকে পেমেন্ট অন ডেলিভারিতে প্রথম একটি মোটর বাইক কেনেন। মাত্র 5 দিনে ডেলিভারি পাওয়ায় পরবর্তীতে ই ভ্যালির নিয়ম অনুযায়ী আরও 2টি মোটর বাইক অর্ডার করেন জুন মাসে। 3 মাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি বাইক। 45 দিনে দেওয়ার মধ্যে কথা ছিল, কিন্তু সেটা তো এর মধ্যেই ই ভ্যালির কার্যক্রম বন্ধ হওয়ার কারণে আমি এখন চিন্তিত যে এটা আমি কখন পাচ্ছি বা কখন পাবো। মোর্শেদের মতো ক্যাশব্যাক ও লোভনীয় ডিসকাউন্ট দিয়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে ই ভ্যালি বুঝে নিয়েছে নগদ অর্থ, কিন্তু এখনও দেয়নি পণ্য, যার প্রমাণ মেলে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে। প্রযুক্তির এই যুগে সময়মতো পণ্য সরবরাহ করার দায় ই কমার্স প্রতিষ্ঠানের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই ই ভ্যালির মাধ্যমে জনগণ প্রতারিত হচ্ছে। এর পিছনে আমি মনে করি এর মূল কারণ হচ্ছে তাদের বিজনেস পলিসিতে দেশের পার্সপেক্টিভকে কনসিডারেশনে রাখা হয়নি। মাত্র 2 বছরের মাথায় প্রতিষ্ঠানটি ছাড়িয়ে গেছে অন্য সব ই কমার্স প্রতিষ্ঠানকে। ইক্যাপ বলছে, প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার বাজার নষ্ট করছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে 7 সদস্যের কমিটি। কম্পিটিশন কমিশন একটা চিঠি দিয়েছে এই বিষয়ে জানার জন্য, তাদের যে ডিপ ডিসকাউন্ট এটা নিয়ে, সেটার বিষয়ে আমাদের যে কমিটি করা হয়েছে সেই কমিটি তাদের বিজনেস অ্যানালাইসিস করে সেখান থেকে একটা অবজারভেশন জানাবে। সেটা তৈরি হওয়ার পরে আমরা জানাবো। ই কমার্স ব্যবসায়ীদের দাবি, ই ভ্যালি শুধু গ্রাহকই নয়, ভোগান্তিতে ফেলেছে অন্যান্য ই কমার্স প্রতিষ্ঠানকেও। অবশ্যই সেটা হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক বাজারটা নষ্ট হচ্ছে, এবং এই কারণে যারা প্রতিযোগী আছে তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে, সেটা সাপ্লায়ার এন্ডে হোক, কাস্টমার এন্ডে হোক। তবে এসব অভিযোগ নাকচ করে ই ভ্যালির সিইও নিউজ 24-কে বলেন, গ্রাহক প্রান্তের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এই যে 300 কোটি টাকার বিভিন্ন প্রোডাক্ট সেল হচ্ছে, এই সেল নাম্বার ভলিউমটা যেহেতু হাই হচ্ছে, এখানে অনেকে ধারণা করতে পারে যে এটার ভিতরে হয়তো কোনো ধরনের মেকানিজম, ইন্টারনাল মেকানিজম থাকতে পারে, যেটা হয়তো গণমাধ্যম জানে না বা কেউ জানে না। কাগজে কলমে 35 লাখ নিবন্ধিত গ্রাহকের কাছে এরই মধ্যে 1500 কোটি টাকার পণ্য বিক্রি করেছে ই ভ্যালি। তবে এর মধ্যে কতজন পণ্য বুঝে পেয়েছেন আর কতজন পাননি, সেই তথ্য এখনও অজানা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে তৈরি অপরিকল্পিত স্থাপনা এবং অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কারণেই হচ্ছে মৃত্যু। সবশেষ নারায়ণগঞ্জের মসজিদের ঘটনা কেড়ে নিল বহু প্রাণ, বহু পরিবারকে ক্ষত বিক্ষত করার পাশাপাশি এই ঘটনায় শোকাহত দেশের মানুষ। দুর্ঘটনার সবচেয়ে বেশি 39% ঘটছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে, 18% আগুন ও বিস্ফোরণে। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগ নিশ্চিতের পাশাপাশি অব্যবস্থাপনা দূর করতে না পারলে কমবে না এমন দুর্ঘটনা, বাড়তেই থাকবে প্রাণহানি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের বড় অগ্নিকাণ্ডের সবশেষ ঘটনা নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণ। শুধু কেমিক্যাল গোডাউন কিংবা গার্মেন্টস নয়, সব জায়গায় মানুষ বলি হচ্ছে অব্যবস্থাপনার।
ফায়ার সার্ভিসের তথ্য বলছে এসব অগ্নিকাণ্ডের 18% চুলার আগুন থেকে, 39% বৈদ্যুতিক গোলযোগ, 15% সিগারেটের আগুন আর 28% অন্যান্য উৎস থেকে সংঘটিত হয়। গেল এক যুগে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় 3 গুণ বেড়েছে। এতে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষতির পরিমাণও। গেল বছর 19,642টি অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 130 জনের, সম্পদ পুড়েছে 386 কোটি টাকার। তবুও কি থামছে অসাবধানতা? 1.5 বছর আগে চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিঃশেষ হয় অসংখ্য তাজা প্রাণ, কিন্তু হতাশার বিষয় হলো হরহামেশাই আবাসিক ভবনের নিচে এখনও চলছে দাহ্য পদার্থের গোডাউনের কাজ। কেউ কয় দানা, কেউ কয় প্লাস্টিক, এগুলো সম্পর্কে আমি কিছু জানি না। আমি না, এটি পড়ে না, সব জিনিস পড়ে না, এটি প্লাস্টিক, হ্যাঁ, পাইপ বানায়। বিশেষজ্ঞরা বলছেন, দেশে শুধু অগ্নিকাণ্ড নির্বাপন ব্যবস্থাপনা জোরদার করে এর সুরাহা হবে না। প্রয়োজন সঠিক মনিটরিংয়ের পাশাপাশি মানুষের সচেতনতা। আমরা আরো ল্যাভিশ হচ্ছি, আরামের দিকে যাচ্ছি। আমাদের এসিগুলি বেশিরভাগ আমরা রিপেয়ার করছি না, রেগুলার মেইনটেনেন্স করছি না, সকল ক্ষেত্রে তাই। এটা আমাদের অসাবধানতা। আমাদেরকে আধুনিক জিনিসের সঙ্গে মিলতে হলে সাবধান হতে হবে। তাদের মতে ভবন নির্মাণের অপরিকল্পনা তো রয়েছেই, পাশাপাশি আইন শৃঙ্খলার অপপ্রয়োগের কারণে প্রতিনিয়ত বলি হচ্ছে সাধারণ মানুষ। বছর ওয়ারি হোল্ডিং ট্যাক্সের সাথে মিলিয়ে এই বসবাসযোগ্যতার সার্টিফিকেশন নবায়নযোগ্য করে তাছাড়া কাউকে ভবন ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া বের করা প্রয়োজন। এলপিজি এবং পাইপ ন্যাচারাল গ্যাস, এই দুটো কিভাবে সমন্বয় করে সবার মধ্যে এটাকে একটা চয়েস হিসেবে দেওয়া যায়, এইখানে একটা নীতিমালার ব্যাপার আছে। শিগগিরই সেবাদানকারী সংস্থাগুলোর আরও সচেতনতার পরামর্শ তাদের। উন্নয়নের ছোঁয়া যখন দেশের সর্বক্ষেত্রে দৃশ্যমান, ঠিক তখন একের পর এক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। মানুষ পুড়ে অঙ্গার হচ্ছে, কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না এ ধরনের অব্যবস্থাপনা। তাই তো সংশ্লিষ্টরা বলছেন যে এর জন্য প্রয়োজন মানুষের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থাপনা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 9 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা, তবে সুস্থ হয়ে একজন হাসপাতাল ছেড়েছেন। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়ায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার দেওয়া হবে তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্তের কতটা অগ্রগতি হয়েছে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আরিফা। অগ্রগতির কথা বলছিলেন, নারায়ণগঞ্জ এই তল্লা এলাকায় যে এসি বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে, সেই এসি বিস্ফোরণে যেই ফায়ার সার্ভিস এবং তিতাসের কর্তৃপক্ষ থেকে যেই তদন্ত কমিটি তাদের যে কার্যক্রম সেগুলো গেল দুদিন যাবৎ তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে কিন্তু গতকাল থেকে আমরা তিতাসের কার্যক্রম লক্ষ্য করেছি যে তারা এই মসজিদের আশপাশের যে জায়গাগুলো যেখান দিয়ে গ্যাসের সংযোগ গিয়েছে সেখানে তারা খোঁড়াখুড়ির কাজ শুরু করেছে। সকালে তাদের কার্যক্রম শুরু হয় সকাল 9টার দিক থেকেই। তাদের মূলত এই মসজিদের পাশে যে গ্যাসের লাইন সেগুলোর খোঁড়াখুড়ির কাজ শুরু হয় এবং আমরা গতকালকে দেখেছি যে গতকালকেই এই মসজিদের পাশে যেই গ্যাসের সংযোগটি করা হয় এবং সেই গ্যাসের সংযোগের মধ্য দিয়ে প্রায় একটি লাইনে কয়েকটি ফাটল দেখা গিয়েছিল এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অনিয়মের যেই অভিযোগগুলো আসছিল যে আসলে এই গ্যাসের সংযোগের মধ্যে এভাবে লিকেজ থাকা এবং সেই বিষয়গুলোকে দেখভাল বা তদারকি সঠিক সময়ে না করা, সেই বিষয়গুলো নিয়ে যে এক ধরনের উদাসীনতা গাফিলতি বলা চলে, যে বিষয়টি বারবার বলা আসছিল, সেই বিষয় কিন্তু দৃশ্যমান। যে কারণ একটি গ্যাসের লাইন যেখান দিয়ে এই অভিযোগটি আসছিল যে তাজা এই মধ্যে 27টি প্রাণ চলে গিয়েছে এই বিস্ফোরণের ঘটনায়।
সেই বিষয়গুলো নিয়ে কিন্তু 8 জন তিতাসের কর্মকর্তাকে বহিষ্কার তাদেরকে কিন্তু করা হয় এবং গতকাল তিতাসের জেনারেল ম্যানেজার তিনি জানিয়েছেন যে অবৈধ গ্যাস সংযোগ বা এই যারা এই অনিয়মের সাথে জড়িত, যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং সবচেয়ে বলা চলে যে এই শুধুমাত্র এই গ্যাস সংযোগ এবং এই গ্যাস সংযোগের মধ্য দিয়ে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিতাস কর্তৃপক্ষ অনেকটাই নড়েচড়ে বসেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে এলাকার মানুষজন তারাও বলছেন যে তিতাসের সঠিক ব্যবস্থা নেয়ার। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ খবর। আরিফা। আলী, ধন্যবাদ আপনাকে। আলী তালুকদার নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তদন্তের অগ্রগতির বাকিটা জানাচ্ছিলেন। 3 জেলার চলাচলের একমাত্র সড়ক কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 4 লেনের কাজে ধীর গতি। ভূমি অধিগ্রহণ জটিলতা এবং বৈদ্যুতিক খুঁটি হস্তান্তর সম্পন্ন না হওয়ায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 4 লেনের কাজে ধীর গতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির জীবন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সড়কটির কাজ শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে কি ধরনের সুফল পাবে এই অঞ্চলের মানুষ? আরিফা, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে আছি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এসেছি। আপনাকে জানাতে চাচ্ছি এই মহাসড়কটি দিয়ে 3 জেলার মানুষ যাতায়াত করেন এবং এই মহাসড়কটি 4 লেনের কাজ চলছে। তবে এখানে যারা চলাচল করেন এই সড়ক দিয়ে, যারা যাত্রী রয়েছেন, চালক রয়েছেন, পথচারী রয়েছেন, তারা বলছেন যে এই মহাসড়কে 4 লেনের কাজ ধীর গতিতে হচ্ছে। বিশেষ করে আমরা জানার চেষ্টা করেছি যে কেন ধীর গতিতে হচ্ছে, সেটি সড়ক ও জনপথ বিভাগের সূত্রে আমরা জানতে পেরেছি যে সড়কের 4 লেনের উপরে যেই বিদ্যুতের খুঁটি রয়েছে এবং বিশেষ করে যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ার কারণে কিছুটা ধীরগতি হচ্ছে বলে তারা জানিয়েছেন। আপনাকে জানাতে চাচ্ছি এই মহাসড়কটি উন্নয়নে ব্যয় হবে প্রায় 2030 কোটি টাকার মতো এবং এটি আসলে আগামী 2021 সালের জুন মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। তো আসলে এই চলাচলের পথে, সড়ক পথে কতটুকু সুফল পাবে সাধারণ মানুষ, আমরা এখানে এসে যেটি জানার চেষ্টা করেছি। আমি একজন এলাকাবাসীকে দেখছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই মহাসড়কটিতে 4 লেনে নতুন উন্নয়ন হচ্ছে, যদি সম্পন্ন হয় আপনারা কি উপকার পাবেন? চলাচলে সবার জন্য দুর্ভোগটা কমে যাব। আগে সিঙ্গেল রোড আছিল, চলাচল করতে মানুষের অনেক অসুবিধা হইতো। এখন যদি 4 লাইনে হয় তাহলে চলাচলে সুবিধা হয়ে যাব। কিন্তু এখন ধীরগতিতে কাজ চলাতে মানুষের ভোগান্তি অনেক বেশি। আর পাশের বাড়িগুলা দুল বালুয়ে একবারে অসুবিধা হয়ে যাইতেছে, বাচ্চা ফোলা মানে অনেক অসুবিধা হইতেছে। যদি দ্রুতগামী যদি কাজটা শেষ হয় তাহলে মানুষের উপকার হবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে আমরা একজন সিএনজি চালককে দেখছি, এই সড়কটি যদি উন্নয়ন হয়, কাজে সমাপ্ত হয় তাহলে কি উপকার পাবেন? আমরা চলাফেরা সুন্দর এবং মানুষেরা সুন্দরভাবে চলতে পারবে বা রাস্তাঘাটও সুন্দরভাবে চলতে পারবে, এই আমাদের সৌন্দর্য হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এই কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজ চলছে। তো সব মিলেই আসলে যত দ্রুতই শেষ হবে সাধারণ মানুষ ততই উপকার পাবেন এবং দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। জীবন কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনার ধকল কাটিয়ে প্রায় পুরোপুরি স্বাভাবিক ব্যাংকিং লেনদেন কার্যক্রম। সরকারি বেসরকারি উভয় ব্যাংকেই বেড়েছে গ্রাহক উপস্থিতি ও ব্যাংকিং সেবা। নগদ লেনদেন ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়ে আসায় চাপ বেড়েছে এলসি বা ঋণপত্র খোলার। বিশ্লেষকরা বলছেন অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং সেবার পাশাপাশি প্রণোদনার অর্থ ছাড় ও তা বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে ব্যাংকগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একটি বেসরকারি টেক্সটাইল প্রতিষ্ঠানের কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ ওয়াজেদ আলী রপ্তানির বিপরীতে এলসি খুলতে এসেছেন বেসরকারি ব্যাংকের এই কর্পোরেট শাখায়। সেবা গ্রহণ শেষে জানালেন ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ায় স্বাভাবিক সময়ের মতো ব্যাংকিং লেনদেনের ব্যস্ততাও বেড়েছে। পূর্বের মতো আবার ব্যাংকিং লেনদেন শুরু হয়ে গেছে। আমি কোম্পানির যে প্রোফাইলটা ওনার কাছে নিয়ে আসছি এই কাজের আমার টোটালটাই কমপ্লিট। সোমবার সরকারি সোনালী ব্যাংক ঘুরে দেখা যায় আগের তুলনায় বেড়েছে গ্রাহকের চাপ। লেনদেন হচ্ছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। করোনার কালীন সময়ের চেয়ে এখন লাইনটা একটু দীর্ঘ হয়, একটু সময় লাগছে আগের তুলনায়। আমি আসছি হয়তো 30 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি।
বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি এবং লেনদেনের পরিমাণও আগের তুলনায় বেড়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, নগদ লেনদেন ছাড়াও দৈনিক ব্যাক টু ব্যাক এলসি খোলা হচ্ছে 70 থেকে 80টি, যা স্বাভাবিক সময়ের অন্তত 90%। ক্যাশ আছে, লোন ডিপার্টমেন্ট আছে, আমার ট্রেড ফাইন্যান্সে স্টুডেন্ট ফাইল আছে, ইনকামিং রেমিটেন্স আছে। এগুলো কিন্তু আগের চেয়ে এখন কিন্তু পুরো দমে ফুল ভলিউমে অনেক ভলিউম বেড়ে গিয়েছে। বাণিজ্যিক কার্যক্রমের জন্য যত ধরনের ব্যাংকিং প্রয়োজনীয়তা রয়েছে সকল ধরনের ব্যাংকিংয়ের সাথেই তারা এখন সম্পৃক্ত হচ্ছে এবং সে কারণেই ব্যাংকে আগের থেকে অনেক গ্রাহকের উপস্থিতি বেড়েছে। অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকারদের মতে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ব্যাংকগুলোর। আমাদেরকে ওয়ার্ক করতে হবে যে এই দুর্বল অর্থনীতিটাকে আর সবল করার দিকে। আমি মনে করি আমরা সঠিক পথেই চলছি, কিন্তু এসএমই খাতটাকে আর একটু তাড়াতাড়ি চাঙ্গা করতে হবে, এসএমই খাতের লোন ডিসবার্সমেন্টটাকে আর একটু বাড়াতে হবে। আমরা প্রি কোভিডের কাছাকাছি কিন্তু ট্রানজাকশন ওয়াইজ কিন্তু অনেকটাই চলে এসেছে। আপনি যদি বলেন এটিএম ট্রানজাকশনস, এগুলি এখন যেহেতু নিউ নর্মাল বলছে, নিউ নর্মালে কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি ট্রানজাকশন বেড়েছে। আমি একটা দেখছিলাম, ধরেন ইন্টারনেট ব্যাংকিং প্রায় 40% ট্রানজাকশন বেড়ে গেছে। মহামারীর এই সময়েও প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, ফলে ব্যাংকগুলোতে বেড়েছে রেমিটেন্স আদায়ের চাপও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটছে প্রায়। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা। সেই তালিকায় রয়েছে মিডিয়ার সব অঙ্গনের কম বেশি তারকা। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণে অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত কয়েক বছর ধরে কোনো ফেসবুক আইডি নেই চিত্রনায়িকা মৌসুমীর, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে সন্ধান করলে মিলছে এমন অসংখ্য ছবিযুক্ত আইডি কিংবা ফ্যান পেজ, যা দিয়ে প্রায় প্রতারণার শিকার হচ্ছেন তার ভক্তরা। আমার অ্যাসিস্ট্যান্ট বলল যে একটা ছেলে আসছে, ম্যাডামের সাথে কথা বলা হয়েছে ফেসবুকে, ম্যাডাম আসতে বলেছে, ওর চাকরি দিবে, একটা ফুলের তোড়া নিয়ে আসছে। আমি বললাম যে মৌসুমীর তো কোনো আইডি এই মুহূর্তে নেই, অনেক বছর আগে মিনিমাম 2 থেকে 3টা আইডি করা হয়েছে, শুধু হ্যাক 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 এরকম অজস্র প্রমাণও আছে। কেউ আমার সাথে ফোনে ডাইরেক্ট কথা বলেছে যে ভাই আমি ম্যাডামকে তো ফিল করে কিন্তু আমি প্রায় 40-50 হাজার টাকাও পাঠাইছি। এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন এমন তারকার সংখ্যা শুধু একজন নয়। ভুয়া অ্যাকাউন্টে এমন প্রতারণার ঘটনায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের। এমন বাস্তবতায় আইডি নিরাপত্তায় পুলিশের আরো কঠোর হওয়ার কথা বললেন ভুক্তভোগী তারকারা। তেলে তেলে অনেকটা কর খাট পুড়িয়ে সময় পেরিয়ে এসে একটা ইমেজের এতে এসে পৌঁছায়, সেই ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায়। মানে আমার ওইটার মধ্যে লাখো লাখো ফলোয়ার ছিল, এখন এটা হ্যাক হয়ে গেছে। নতুন করে করলাম, নতুন গুলো অনেকে চিন্তা করলো এটা ঠিক কি বেঠিক। আমারটা তো অলরেডি 6-7 বার 8-9 বার হ্যাক হয়ে গেছে। তো এই যে ধরেন আমরা জিডি করি বা যেটাই করি, মানে এটা কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন না। সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এসব আইডি নিরাপত্তা শক্তিশালী না হওয়ার কারণে সহজেই হ্যাক করছেন হ্যাকাররা। ফেসবুক হোক, গুগল হোক বা অন্য যে কোনো ডোমেইন হোক না কেন, সেখানে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। তো একটু ঘাটা নিজের অ্যাকাউন্টটা সেভ করার জন্য একটু সিকিউরিটি মেজার গুলো নিয়ে রাখা, যেমন অন্যতম মেজার হলো যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া। শুধু তারকারাই নয়, সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের আইডিও হ্যাক হচ্ছে হরহামেশাই। এ পর্যন্ত প্রায় 20 জন হ্যাকার গ্রেপ্তার হলেও মেলেনি স্থায়ী কোনো সমাধান, আর তাই পুলিশের আরও বেশি নজরদারির দাবি করেছেন সবাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিচে একটু বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। চট্টগ্রামে জেলা প্রশাসনের অব্যাহত অভিযানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। খানতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, যা গত সপ্তাহের চেয়ে 10 টাকা কম। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যেসব স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় সেখানেও নজরদারি বাড়ানোর দাবি তাদের। সেই সঙ্গে ভারতের নির্ভরতা কাটিয়ে পেঁয়াজের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। নয়ন বুড়াজয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে রবিবার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় অন্তত 10 ব্যবসায়ীকে। প্রতিবাদে আধাবেলা পেঁয়াজ বিক্রি বন্ধ রাখেন আড়তদাররা।
যদিও বিকেলেই ভিন্ন চিত্রের দেখা মেলে খাতুনগঞ্জে। 10 টাকা কমে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকায়। কমতির দিকে চীন থেকে আমদানি করা আদার দামও। উপরে 35 টাকা, নিচে 33-34 এরকম বাজার আছে। এখন হঠাৎ যখন কমছে এখানে কম গেছে। 200 টাকা ছিল, কালকে পরশু দিন ছিল 200 টাকা, আজকে কিন্তু 90 থেকে 95 থেকে 190 টাকা। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ আসে দেশের স্থলবন্দর দিয়ে। সেই বন্দরগুলোতে অভিযান না চালিয়ে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় সেটা আন্তর্জাতিক বাজারে যখন বাড়ে সেটার প্রভাব কিন্তু এই আন্তর্জাতিক বাজারের এই অংশ এখানেও কিন্তু পড়ে যায়। কিন্তু সেটা প্রশাসনিক যারা জেলা প্রশাসন যারা এখানে ম্যাজিস্ট্রেটরা আসে তাদের কিন্তু এই বিষয়ে জানা উচিত। ব্যবসায়ীদের সাথে বসে কেন বাড়তেছে বা কেন বাড়বে ওটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা উচিত। ভারত নির্ভর কমাতে হবে সেটি। যখন ভারত পেঁয়াজ দেয় নেই দাম বেড়ে গিয়েছে, ভারত পেঁয়াজ দিয়েছে দাম কমে গিয়েছে। আমাদেরকে বিকল্প বাজার খুঁজতে হবে। যেমন ধরো আমরা বিগত দিনে আমরা যখন বাজার বেড়েছিল তখন বিকল্প হিসেবে আমরা মায়ানমারকে পছন্দ করেছি। পেঁয়াজ সহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সিন্ডিকেট তৈরি করে পেঁয়াজের বাজারটাকে অস্থিতিশীল করে আমরা অবশ্যই এখানে কাউকে ছাড় দেব না, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পাইকারি বাজারে দাম কমায় এর প্রভাব পড়তে শুরু করেছে বন্দরনগরের খুচরা বাজারগুলোতেও। প্রতি কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাদের খরচ পড়ছে 40 থেকে 42 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার প্রভাবে বিপাকে পড়েছেন খুলনার প্রায় 50,000 ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষতির মুখে অনেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তবে কর্মী ছাঁটের পাশাপাশি বড় ধরনের ছাড় দিয়ে বাজারে টিকে থাকতে চাইছেন ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা প্যাকেজ বা ঋণ সুবিধা প্রদানের দাবি বিশ্লেষকদের। শামসুজ্জামান শাহিনীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নগরী শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুপাশে গার্মেন্টস পণ্য, টেইলার্স, কোকারিজ আইটেম বিক্রির অভিজাত দোকান। করোনায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় অনিশ্চয়তায় পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। পণ্য বিক্রিতে বড় ধরনের ছাড় দিয়ে টিকে থাকতে চাইছেন ব্যবসায়ীরা। 30 থেকে 70 টাকা শতাংশ ছাড়ে পণ্য বিক্রির লোভনীয় অফারেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। যেহেতু এখন কাস্টমার কম, যদি একটু ছাড় দেওয়ার পরে যদি একটু কাস্টমার মুভমেন্টটা বাড়ে, এই জন্য আসলে ডিসকাউন্টটা দেওয়া। আমরা কিন্তু অনেক স্টাফই ছাঁটাই করে দিচ্ছি এই করোনার কারণে। আমাদের আমরা 100 লোক ছিল 8 জন 10 জন, এখন 4 জন 5 জন দিয়ে লোক চালাচ্ছি। প্রায় একই অবস্থা ফার্নিচার বিক্রেতা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মুদি ব্যবসায়ীদেরও। বেচা বিক্রি কম হওয়ায় প্রতিদিনই বাড়ছে দেনার পরিমাণ। সরকার প্রণোদনা ঘোষণা করলেও কোনো সুবিধা পাননি এই ব্যবসায়ীরা। 3 মাস আমরা দোকান খুলতে পারি না, বেচাকেনা করতে পারি না। 3 মাসে আমাদের দোকান ভাড়া বাকি। প্রধানমন্ত্রী আমাদের যে প্রণোদনা দিয়েছে তা আমাদের হাত পর্যন্ত এসে তো পৌঁছেইনি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা প্যাকেজ বা ঋণ সুবিধার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও নাগরিক নেতারা। খুলনায় ধরেন যে চেম্বার অফ কমার্স আছে, তারপর ছোটখাটো ব্যবসায়ী সংগঠন আছে, এই সংগঠনগুলো তাদেরকে আরো বেশি সজাগ হয়ে স্থানীয় ব্যাংকের সঙ্গে কথা বলা, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকে সরাসরি লেনদেন না থাকায় তাদেরকে ঋণ দিতে আগ্রহী হচ্ছে না ব্যাংকগুলো। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোর সাথে সমন্বয়ের উদ্যোগ গ্রহণের কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। তারা সহজ কিস্তিতে পাচ্ছে না বা তাদের ব্যাংক সেভাবে করতেছে না। তো সরকার যেহেতু অনুমতি যদি দিয়ে থাকে, অবশ্যই সরকারের সেই অনুমতি অনুযায়ী আমরা তাদের হেল্প করব যে তারা যাতে এই ব্যাংকের সুবিধাটা পায়। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লাদাখে পেঙ্গন লেকের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অবৈধভাবে অতিক্রম করে সোমবার ভারতীয় সেনারা গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে চীন। পরিস্থিতি স্থিতিশীল করতে চীনা সীমান্তে রক্ষাকারী বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন দেশটির পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র ঝ্যাং সুইলি। এক বিবৃতিতে পিএলএ এর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জানান, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্যাঙ্গন লেকের দক্ষিণ তীর এবং সেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে ভারতীয় সেনারা। এক পর্যায়ে তারা চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল দলের উপর হুমকিমূলক গুলি বর্ষণ করে, আর তারপরেই চীনা বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবে বেইজিং এর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি। এই সংক্রান্ত বিষয় নয়াদিল্লির পক্ষ থেকেও পাল্টা কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে তথ্য দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা আজ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। প্যানেল পরিচিতি সম্পন্ন করাচ্ছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। 21 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে সহ সভাপতি পদের নতুন 3 মুখ। এদিকে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও বাফুফে সহ সভাপতি বাদল রায়। মাহফুজুল ইসলামের রিপোর্ট। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বাফুফেতে ছিল পুরোপুরি নির্বাচনী আমেজ। নির্বাচনী নানান প্রতিশ্রুতি আর বিগত দিনের পাওয়া না পাওয়া নিয়ে আগ্রহী ও সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় মুখর বাফুফে প্রাঙ্গণ। এদিন প্যানেলের পরিচিতি পর্ব সম্পন্ন করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তার প্যানেলে সহসভাপতি পদে 4 জনের মধ্যে 2 জন একেবারে নতুন। গেল কয়েকবারের সদস্য আমিরুল ইসলাম বাবু এবার সালাউদ্দিন প্যানেলের সহসভাপতি প্রার্থী। লাস্ট 3টা ইলেকশন তো আমি করেই এসেছি নাকি, তো 71-এ যেরকম যুদ্ধ লড়েছি, 2008-এ ইলেকশন করেছি, 2012-তে করেছি, 16-তে করেছি। ইলেকশন করতে হলে করব। আমি যদি কনফিডেন্ট না হতাম তাহলে তো আমি ইলেকশনই করতাম না। রেজাল্ট কি হবে সেটা তো রেজাল্টে দেখা যাবে। আমরা 21 জনের একটি পূর্ণ প্যানেল আমরা নিয়েছি। মাননীয় হুইপ আপনার সকল ছিলেন শামসুল হক সাহেব, ইলেকশন কোঅর্ডিনেটর হিসাবে উনি আমাদের কাজ করবেন। সভাপতি পদে হেভিওয়েট প্রার্থী তরফদার নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার পর ধরা হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাফুফের মসনদে বসছেন কাজী সালাউদ্দিন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। এছাড়াও সভাপতি পদে লড়বেন বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 5 জন এবং সদস্য পদে 23 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে 3 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 5 জন এবং সদস্য পদে 23 জন, অর্থাৎ টোটাল 33 জন আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 3 অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ক্রিকেটারদের করোনা টেস্টের দ্বিতীয় দিন আজ। ফল পাওয়ার পর কাল থেকে শুরু হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করে পুরো মিরপুর স্টেডিয়ামকে 3টি জোনে ভাগ করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিস্তারিত রিপোর্টে। করোনার ধাক্কা সামলে জুলাই থেকে শুরু হয় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন, কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রস্তুতি থমকে গেল সাপোর্টিং স্টাফের করোনা আক্রান্তের খবরে। বুধবার থেকে আবারও মাঠে ফিরছেন ক্রিকেটাররা। চলছে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের 2 দিন ব্যাপী করোনা টেস্ট। ফলাফল পজিটিভ হলে বিসিবির তত্ত্বাবধানে থাকতে হবে আইসোলেশনে। বাসায় বাসায় গিয়ে টেস্ট করা হচ্ছে এবং আমাদের বিদেশ থেকে যারা কোচ এসছেন ওদেরও আমরা টেস্ট করছি। তবে আমাদের ট্রেনিং নতুন করে 5 দিন বন্ধের পরে তখন আমরা যারা নেগেটিভ ওদেরকে সবাইকে টেস্ট, ওদেরকে আমরা অ্যালাউ, যারা পজিটিভ ওদেরকে আমরা আবার আইসোলেশনে পাঠিয়ে দেব। শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের সুরক্ষায় আরও বেশি সচেতন বিসিবি। পুরো স্টেডিয়াম পাড়াকে ভাগ করা হবে 3টি জোনে, যেখানে প্রবেশের জন্য থাকবে অ্যাক্রেডিটেশন কার্ড। আমরা নেক্সট যখন ট্রেনিং শুরু হবে, অর্থাৎ 9 তারিখ থেকে যখন নতুন ট্রেনিং শুরু হবে, তখন থেকে আমরা জোনিং করে ফেলবো। আমরা সবাইকে অ্যাক্রেডিটেশন কার্ড দিচ্ছি, তাহলে আমাদের তদারকিটা সুবিধা হয়। 4-5 ডেডিকেটেড লোক রাখবো যারা এগুলি তদারকি করবে, যে জোন একজনের মানুষ যেন আরেকজনের না যায়। ক্রিকেটারদের সচেতনতায় নিয়োগ দেওয়া হয়েছে 2 করোনা বিশেষজ্ঞ। ভার্চুয়াল মিটিংয়ে করোনাকালের করণীয় সম্পর্কে জানছে টাইগাররা, যা চলবে শ্রীলঙ্কা যাওয়ার আগ পর্যন্ত। ওদের সঙ্গে আমাদের আলোচনা প্রতিদিনই হচ্ছে, সবসময় আলোচনা হচ্ছে। ওদের পরামর্শ নিচ্ছি আমাদের প্রোটোকলগুলি তৈরি করার জন্য। 21 তারিখ থেকে ক্রিকেটারদের দলগত অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা আগাতে পারে 2 দিন। আরিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।